আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমির আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারস, অর্থাৎ বাজারের পরিকাঠামো। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, ইকোনমিক্সে যখন আমরা মার্কেট শব্দটা ব্যবহার করি, তার মানেটা এক্স্যাক্টলি কি বোঝায়, কোথায় এই মার্কেটের লোকেশন, এই মার্কেটটা আমরা কোথায় দেখতে পাই। তো খেয়াল রাখবে বন্ধুরা, ইকোনমিতে মার্কেট এমন যে কোনো জায়গা যেখানে বায়ার এবং সেলার একে অপরের সাথে ইকোনমিক ইন্টারাকশন করে, অর্থাৎ কিছু গুডস অ্যান্ড সার্ভিসেস তাদের মধ্যে এক্সচেঞ্জ হয়, যার বদলে অর্থ বিনিময় হয়। অর্থের বদলে যে কোনো লেনদেন, সেটা হচ্ছে ইকোনমিক ট্রানজাকশন বলে, এবং যেখানেই সেটা হয়, সেটা একটা ফিজিক্যাল জায়গাতেও হতে পারে বা সেটা অনলাইনেও হতে পারে, সেটাকেই কিন্তু আমরা মার্কেট বলবো। তো মার্কেটে বায়ার থাকে এবং সেলার থাকে এবং ওদের মধ্যে একটা আর্থিক ট্রানজাকশন চলে। এবারে আমরা দেখে নেব যে মার্কেট স্ট্রাকচার কিসের উপরে মূলত ডিপেন্ড করে। তো সবার প্রথম ইম্পর্টেন্ট ডিটারমাইনিং ফ্যাক্টর হচ্ছে টাইপস অ্যান্ড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, কেমন টাইপের গুডস এবং সার্ভিসেস এই মার্কেটে কেনা বেচা হয়। এবং দ্বিতীয় হচ্ছে নেচার অফ কম্পিটিশন, অর্থাৎ এই গুডস অ্যান্ড সার্ভিসগুলো কেনা বা বেচার জন্য কি টাইপের কম্পিটিশন দেখতে পাওয়া যায়। তার সাথে কিছু মেইন ডিটারমিনেন্টস হচ্ছে, এক নম্বর নাম্বার অফ বায়ার্স এবং সেলার্স, সেই মার্কেটে কতজন বায়ার আছে কতজন সেলার আছে। নেচার অফ প্রোডাক্ট, প্রোডাক্টটা ঠিক কেমন। মোবিলিটি অফ প্রোডাক্ট, প্রাইস মেকানিজম, ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট, অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন এবং নলেজ। এবারে আমরা যেটা করব বন্ধুরা, এই পয়েন্টগুলোর উপরে বিভিন্ন মার্কেট স্ট্রাকচারকে এক এক করে আমরা কম্পেয়ার করব, তাতে তোমরা এই পয়েন্টগুলোর মানেও আরো পরিষ্কার বুঝতে পারবে। তার সাথে বিভিন্ন মার্কেট স্ট্রাকচারের মধ্যে সিমিলারিটি এবং ডিফারেন্সটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো টাইপস অফ মার্কেট স্ট্রাকচার, সবার প্রথম টাইপ অফ মার্কেট স্ট্রাকচার হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, দ্বিতীয় হচ্ছে মনোপলি, তৃতীয় হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন, চতুর্থ হচ্ছে অলিগোপলি এবং পঞ্চম হচ্ছে ডুওপলি, এবং সিক্সথ টাইপ অফ মার্কেট স্ট্রাকচার হচ্ছে মনোপসলি। চলো এক এক করে দেখে নিই এবং বুঝে নিই। পারফেক্ট কম্পিটিশন আমরা সাধারণত এগ্রিকালচারাল মার্কেটে আমরা দেখতে পারি। এটা খেয়াল রাখবে যে 100% পারফেক্ট কম্পিটিশন না হলেও এগ্রিকালচারাল গুডসের মার্কেট, যেখানে সবজি, ফলমূল বা মাছ মাংস বেচা কেনা হয়, সেটা অনেকটা তোমার পারফেক্ট কম্পিটিশনের এক্সাম্পল, অনেকটা সিমিলার। তো এখানে নাম্বার অফ বায়ার্স এবং সেলার্স অনেক থাকে, প্রচুর জন বায়ার থাকে, প্রচুর জন সেলার থাকে। নেচার অফ প্রোডাক্ট যদি আমি কথা বলি, তাহলে প্রত্যেকটা সবজি আলাই বা প্রত্যেকটা মাছ আলাই সেম টাইপের জিনিসই বিক্রি করে, সেম টাইপের গুডস বা সেম টাইপের সার্ভিসই বিক্রি করে। লাইন দিয়ে হয়তো মাছালারা বসেছে এবং সবাই সেম মাছই বিক্রি করছে, অলমোস্ট সেম কোয়ালিটির। তেমনি লাইন দিয়ে সবজিওয়ালারা বসেছে, অলমোস্ট সেম সবজি বিক্রি করছে, সেম কোয়ালিটি। তো এখানে প্রোডাক্টগুলো আইডেন্টিক্যাল বা হোমোজিনিয়াস হয়, সিমিলার টাইপের প্রোডাক্ট এখানে বেচা কেনা হয়। মোবিলিটি অফ প্রোডাক্ট, মোবিলিটি অফ প্রোডাক্ট বলতে এই মার্কেটগুলোতে প্রোডাক্ট কাকে বা কত দূরে বিক্রি করা যেতে পারে। যদি এমন হয় যে কোনো সবজিওয়ালা বা কোনো মাছ বিক্রেতা সেই বাজারে ঠিকঠাক দাম পাচ্ছে না, তার ফুল ফ্রিডম আছে যে সে অন্য বাজারেও গিয়ে দোকান লাগাতে পারে বা তার প্রোডাক্টটা অন্য জায়গায় গিয়েও সে সেল করতে পারে। তো যেখানে সবচেয়ে সঠিক দাম সে পাবে, সবচেয়ে বেশি প্রফিট সে কামাতে পারবে, সেখানেই সে বিক্রি করতে পারবে। এটাকেই বলে মোবিলিটি অফ প্রোডাক্ট। যে গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো বিক্রি বাট্টা হচ্ছে, সেটা কাকে বা কত দূরে বিক্রি করা যেতে পারে, এবং এখানে মোবিলিটি প্রচন্ড হাই থাকে। চতুর্থ, প্রাইস মেকানিজম, জিনিসপত্রের দাম দর কিভাবে করা হয়। ইট ইজ ফিক্সড বাই দ্য মার্কেট। মার্কেটে যেহেতু একই সাথে সেম গুডস অ্যান্ড সার্ভিসেস অনেকজন বিক্রি করছে, তাই জন্য সেই মার্কেটের একটা স্ট্যান্ডার্ড রেট রয়েছে। কেউ খুব একটা সেই স্ট্যান্ডার্ড রেট থেকে ডেভিয়েট করতে পারবে না। কোনো সবজি যদি একটা পার্টিকুলার প্রাইসে বিক্রি হচ্ছে, ওখানে যতগুলো দোকান আছে অলমোস্ট সেম প্রাইসেই বিক্রি হবে, কিছু টাকা কম বা বেশি। তো মার্কেটের এই ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরেই জিনিসের প্রাইস নির্ভর করে, এবং যে সেলার রয়েছে সে শুধুমাত্র প্রাইস টেকার। সে যা দাম সেদিন বাজারে চলছে সেটাই সে পাবে, বেশি চার্জ করতে পারবে না বা খুব কমও চার্জ করতে পারবে না। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট। যে কেউ এই মার্কেটে বা এরকম মার্কেটে বায়ার বা সেলার হিসাবে ঢুকতে পারে, এবং যে কেউ বেরিয়ে যেতে পারে যদি তার না পোষায়। তো কমপ্লিট ফ্রিডম আছে পারফেক্ট কম্পিটিশনে। আমরা ধরে নেব এখানে কোনো রকম বাধ্যবাধকতা বা রুলস অ্যান্ড রেগুলেশনস বা কোনো রকম বাধা এন্ট্রি আর এক্সিটের উপরে নেই, তাহলেই সেটাকে পারফেক্ট কম্পিটিশনের স্থিতি বলা হবে। আর ৬ নম্বর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন এবং নলেজ। এটা পারফেক্ট হয় পারফেক্ট কম্পিটিশন মার্কেট। মানে কি, যে কোনো প্রোডাক্ট কত দামে বিক্রি বাট্টা করা হবে, কত দামে বিক্রি হচ্ছে, কেমন টাইপের কোয়ালিটির প্রোডাক্টের কেমন দাম হওয়া উচিত, সেগুলো সমস্ত কিছু
নলেজ অ্যাভেলেবেল আছে বায়ারদের কাছেও এবং সেলারদের কাছেও। বায়াররা এবং সেলাররা একটা ইনফর্মড ডিসিশন নেয়, সমস্ত কিছু জেনে তারা তাদের পছন্দ মতো প্রাইস এবং মিউচুয়ালি এগ্রিড প্রাইসে জিনিসপত্র তারা কেনা এবং বেচা করে। আচ্ছা, তো পারফেক্ট কম্পিটিশনের মার্কেটে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড আমরা দেখতে পারি, অর্থাৎ ইডি ইকুয়াল টু ইনফিনিটি। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বলতে কি, একটা জিনিসের একটা ফিক্সড রেট আছে বিক্রি করার, সেখান থেকে যদি দাম একটুও বেড়ে যায়, ইভেন একটা ইউনিটও বেড়ে যায়, তাহলে তার ডিমান্ডটা খুবই কম হয়ে যাবে। সাপোজ পেঁয়াজের দাম যদি 40 টাকা পার কিলো হয়, কেউ যদি সেটাকে 41 বা 42 রুপিস পার কিলোতে বিক্রি করে, তাহলে ওই লোকটার কাছে বা ওই সেলারের কাছ থেকে কেউই পেঁয়াজ কিনবে না। তো 1 ইউনিট চেঞ্জ ইন প্রাইস ওটার ডিমান্ডে কিন্তু প্রচুর ডিফারেন্স এনে দিতে পারে। আবার উল্টোটাও, কেউ যদি 40 টাকার জায়গায় 39 রুপিসে পেঁয়াজ কিনছে, তাহলে কিন্তু সব কাস্টমাররা তারই দোকানে গিয়ে ভিড় করবে, কারণ 1 টাকা কম পাচ্ছে। তার প্রোডাক্ট যখন শেষ হয়ে যাবে তখন অন্য মার্কেটে বা অন্য সেলারের কাছে যাবে। তো এটাকেই বলে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ প্রাইসের সাথে সাথে ডিমান্ডেরও চেঞ্জ হয় এবং পারফেক্ট কম্পিটিশনের মার্কেটে ইডি ইকুয়াল টু ইনফিনিটি হয়। গ্রাফটা অনেকটা এরকম দেখতে হয়, একটা ফিক্সড প্রাইসে তার ডিমান্ড অফুরন্ত। কিন্তু এরকম পারফেক্ট কম্পিটিশনের মার্কেট কিন্তু রিয়ালিটিতে এক্সিস্ট করে না। আমরা যে এক্সাম্পলটা নিলাম, অর্থাৎ এগ্রিকালচারাল প্রোডাক্টের মার্কেট, সেটা অনেকটা কাছাকাছি, তবে কমপ্লিটলি 100% পারফেক্ট কম্পিটিশন কিন্তু রিয়ালিটিতে এক্সিস্ট করে না। তাই জন্য সেটার উদাহরণও দেওয়া যাবে না। এটা জাস্ট একটা থিওরিটিক্যাল স্টেট, যেখানে সত্যি ওপেন, ফ্রি অ্যান্ড ফেয়ার এবং পারফেক্ট কম্পিটিশন রয়েছে। এটাই প্রত্যাশিত। যে কোনো মার্কেট এই দিকেই যাওয়ার চেষ্টা করে, কিন্তু 100% সফলভাবে পারফেক্ট কম্পিটিশন কোনো মার্কেটে কিন্তু এক্সিস্ট করে না। নেক্সট হচ্ছে মনোপলি। এক্সাম্পলস ইন্ডিয়ান রেলওয়ে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে, বা কোনো পেটেন্টেড মেডিসিন, এমন মেডিসিন যেটার পেটেন্ট কোনো একটা কোম্পানির হাতে রয়েছে। তো এগুলো টাইপের জিনিসকে বলা হবে মনোপলি। তো মনোপলিতে যেটা হয়, বায়ার এবং সেলারের ক্ষেত্রে সেলার একজনই কিন্তু থাকে, বায়ার অনেক হতে পারে বা অল্পও হতে পারে। নেচার অফ প্রোডাক্ট হচ্ছে কোনো ক্লোজ সাবস্টিটিউট পাওয়া যায় না। ইন্ডিয়ান রেলওয়ের কোনো অল্টারনেটিভ নেই। ইন্ডিয়ান রেলওয়ের মতো লং ডিস্টেন্স ট্রাভেল করা যায় এবং এতটা সস্তায় সেটা কিন্তু অন্য কোনো মোড অফ ট্রান্সপোর্টেশনে করা যায় না। তেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইলেকট্রিসিটি কিন্তু বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডই দেয়, অন্য কোনো অপশন অ্যাভেলেবেল নেই। কলকাতার দিকে প্রবাবলি সিইএসসি সেটা দিয়ে থাকে। তো তাদেরও ওখানেই মনোপলি রয়েছে। পেটেন্টেড ড্রাগের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। তো কোনো ক্লোজ সাবস্টিটিউট নেই, এই প্রোডাক্টগুলোকে রিপ্লেস করার জন্য অন্য কোনো গুডস বা সার্ভিস অ্যাভেলেবেল নয়। মোবিলিটি অফ প্রোডাক্ট মে বি রেস্ট্রিক্টেড, যেহেতু এখানে একজনই সেলার আছে, সেই সেলারই নির্ধারণ করে যে তারা কাকে বেচতে চায় এবং কত প্রাইসে তারা বেচতে চায়, এবং তাদের ইচ্ছে হলে তারা অন্য জায়গায় হয়তো বিক্রি করবে না। তো সেলারের দ্বারা বেসিক্যালি এটা নির্ধারণ করা হয় যে সে কোথায় বেচতে চায় এবং কত দামে বিক্রি করতে চায়। প্রাইস মেকানিজম, এখানে যেহেতু একজনই সেলার, তাই জন্য সেলারের ফুল ফ্রিডম আছে, সে প্রাইস নির্ধারণ করতে পারে। সেলার ইজ দ্য প্রাইস মেকার। এবং প্রাইস ডিফারেন্সিয়েশনও এক্সিস্ট করতে পারে, মানে সেলার ডিসাইড করতে পারে আমি সার্টেন ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের লোককে এত টাকা দিয়ে আমি এটা বিক্রি করব, আবার সেম জিনিসটা আর একটু উপরের লেভেলের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষদের আমি আরেকটু হাই প্রাইসে বিক্রি করব। মানে ট্রেনের ক্ষেত্রে হতে পারে স্লিপারের ভাড়াটা খুবই কম, কিন্তু এসি বা ফার্স্ট ক্লাসের ভাড়াটা অনেকটা বেশি। তো প্রাইস ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে। ইভেন স্লিপার আর এসিরও কথা না, ইভেন সেম টাইপের কোচই কিন্তু আলাদা মানুষকে, আলাদা ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষকে আলাদা প্রাইসে বিক্রি করা যেতে পারে। যেমন যারা রেলের এমপ্লয়িজ আছে তারা অনেক সময় ফ্রি পাসেস তারা পেয়ে থাকে, বা যারা ভিআইপিজ আছে তারা অনেক সময় ফ্রি পাসেস পেয়ে থাকে, যেখানে সাধারণ মানুষকে একটা স্ট্যান্ডার্ড রেট দিতে হয়। আবার যারা সিনিয়র সিটিজেন্স আছে বা বাচ্চা আছে তাদেরও অনেক রকমের ছুট দেওয়া থাকে। তো সেম জিনিসের দাম এক একটা টাইপের কাস্টমারের জন্য আলাদা। এখানে ফ্রিডম অফ এন্ট্রি এবং এক্সিট একদমই নেই। মনোপলি অর্থাৎ একচেটিয়া এদেরই ব্যবসা চলে, অন্য কোনো প্লেয়ার এখানে এন্টার করতে পারে না। গভর্নমেন্টের দ্বারা রেস্ট্রিক্টেড থাকে, বা ইনফরমেশন বা নলেজ এতটাই কম অ্যাভেলেবেল থাকে যে অন্য কোনো নতুন প্লেয়ার এই মার্কেটে ঢুকতেই পারে না। তো এটাই ছিল মনোপলির এক্সাম্পল। এবার নেক্সট টাইপ অফ মার্কেট স্ট্রাকচার আমরা দেখব, যেটাকে বলে মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশনের এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, রাজুদার পকেট পরোটা খুবই বিখ্যাত, বা আমাদের ডলি চায়ওয়ালার চা বানানোর স্টাইল, তার সাথে এই টুথপেস্ট, বাটার, সোপ ইত্যাদি, এগুলো হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশনের এক্সাম্পল হিসাবে ধরা যেতে পারে। এখানে কি হয়, নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার্স এর ক্ষেত্রে অনেকজন সেলার্স আছে,
অনেকজন সেলার আছে, বায়ার এবার কম হতে পারে, বেশি হতে পারে, সেটা ডিপেন্ড করছে, কিন্তু সেলার কিন্তু মাল্টিপল থাকবে। নেচার অফ প্রোডাক্ট মানে রাজুদা যেই পরোটাটা বিক্রি করে এবং প্রবাবলি অন্য কোনো দা যেই পরোটাটা বিক্রি করে সেই পরোটা একে অপরের সাথে সিমিলারও অনেকটা হবে। আবার রাজুদা এটাও বলতে পারে যে আমার পরোটাতে স্পেশালি আমি সফট বানাই, বা আমার তরকারির মধ্যে আমি বেশি করে বাদাম দিই, বেশি করে হ্যানা ইনগ্রেডিয়েন্ট দিই, ত্যানা ইনগ্রেডিয়েন্ট দিই, এগুলো বলতে পারে। ঠিক আছে? তো সিমিলার টাইপের প্রোডাক্ট মানে সিমিলার পরোটা কিন্তু ১০ জন বিক্রি করতে পারে এবং প্রত্যেকজনই ক্লেম করে যে তাদের পরোটাতে কিছু ইউনিক রয়েছে। তেমনি চায়ের ক্ষেত্রেও তাই। আমাদের ইন্ডিয়াতে চা বিক্রেতা তো কম নেই, কিন্তু ডলি চায়ওয়ালা বা এমবিএ চায়ওয়ালার চায়ের যে রেসিপি বা বানানোর টেকনিক বা সার্ভ করার টেকনিক, সেটা নিয়ে ওরা ডিফারেন্সিয়েটার তৈরি করার চেষ্টা করে নিজেদের প্রোডাক্টে। প্রোডাক্টগুলো মোটামুটি সিমিলার হলেও ডিফারেন্সিয়েশনটা ইচ্ছে করে করা হয় যাতে মানুষকে সেই পার্টিকুলার পরোটা বা সেই পার্টিকুলার চায়ের সাথে কাইন্ড অফ একটা অ্যাডিক্টেড করে দেওয়া হয়, লয়্যালটি বিল্ড করা হয়। বাটারেরও অনেক রকমের ভ্যারাইটি বাজারে পাওয়া গেলেও লোকে কিন্তু আমুল বাটারের উপরে তাদের একটা ট্রাস্ট আছে, এবং ইউজুয়ালি আমুল বাটার কাউকে সার্ভ করলে, বিশেষ করে ফুড ব্লগাররা যদি দেখে কোনো ফুড সেলার আমুল বাটার ইউজ করছে, ওরা তো পাগল হয়ে যায়। তেমনি যেই বাড়িতে যেই টুথপেস্ট ইউজ করা হয় সচরাচর ওরা কিন্তু ওটা চেঞ্জ করে না, ওদের হাই ব্র্যান্ড লয়্যালটি থাকে। মোবিলিটি অফ প্রোডাক্ট ইউজুয়ালি হাই। এখানে সেলারদের ফ্রিডম আছে যে তারা যেখানে সঠিক দাম পাচ্ছে বা নিজেদের মনোপুত তারা ডিমান্ড দেখতে পাচ্ছে সেখানে গিয়ে তারা বিক্রি করতে পারে। রাজুদা পরোটা কিন্তু শিয়ালদা স্টেশনেও বিক্রি করতে পারে, হাওড়া স্টেশনেও বিক্রি করতে পারে, বা অন্য জায়গায় গিয়েও তার পরোটা কিন্তু সেল করতে পারে, যেখানে তার মনে হচ্ছে যে সঠিক দাম বা সঠিক ডিমান্ড সে দেখতে পাবে। প্রাইস মেকানিজম এখানে যেহেতু ডিফারেন্সিয়েটেড, হয়তো সিমিলার প্রোডাক্ট কিন্তু যেহেতু ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট আছে, অলরাইট আমি আমার তরকারিতে এই ইনগ্রিডিয়েন্টস দিই যেটা অন্যরা কেউ দিতে পারবে না, তাই জন্য সেলারের কিছুটা কন্ট্রোল থাকে প্রাইসটাকে নির্ধারণ করার পিছনে। ও বলতে পারে যে আমি যেই কোয়ালিটির তরকারি দিচ্ছি বা আমি যেই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি সেটা অন্য কেউ দিতে পারবে না, তাই জন্য আমি আমার ইচ্ছে মতো দামটা আমি রাখতে পারবো। এখন লোকের যদি মনে হয় যে সত্যি সে একটু বেশি দাম নিলেও সে কিন্তু ইনগ্রিডিয়েন্টস ভালো দিচ্ছে বা টেস্টটা তার ভালো, তাহলে তারপরেও কিন্তু ওখান থেকে খাবে, অন্য কারোর থেকে পরোটা খাবে না। নেক্সট হচ্ছে ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট। তো এন্ট্রি কিন্তু এতটা ইজি নয়। অবভিয়াসলি একটা ব্র্যান্ড যখন এস্টাবলিশ হয়ে যায়, অন্য কেউ টম ডিক হ্যারি এসে ওখানে কিন্তু দোকান লাগালে বিশেষ সেরকমভাবে চলবে না। পারফেক্ট কম্পিটিশনের তুলনায় তো মনোপলিস্টিক কম্পিটিশনে ফ্রিডম অফ এন্ট্রি এবং এক্সিট এতটাও সহজ নয়। আর অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন এবং নলেজ যদি আমরা দেখি সেটা ইমপারফেক্ট। যে যেই রেসিপির বা যে যেই ইনগ্রেডিয়েন্টসের জিনিস বিক্রি করছে সেটা 100% কিন্তু বাকিদের না জানা থাকার সম্ভাবনাটাই বেশি। এগুলো কিছু সিক্রেট মশালা হতে পারে বা সিক্রেট কোনো টেকনিক হতে পারে, কোনো পরম্পরাগত জ্ঞান হতে পারে যেটা সে খুব জোরদার ভাবে প্রোটেক্ট করে। অলরাইট, তাই জন্য তোমরা দেখবে ওই ফুড ব্লগাররা দোকানদারদের কাছে গিয়ে জিজ্ঞেস করে এটা কি আপনার সিক্রেট মশলা, এবং মোস্টলি সমস্ত দোকানদারই বলে হ্যাঁ সিক্রেট মশলা, এটা আমার দাদুর রেসিপি, আমার নানার রেসিপি ইত্যাদি। আচ্ছা, তো এখানে যেটা হয় আর কি, হাই সেলিং কস্ট দেখতে পাওয়া যায়। মানে কোনো প্রোডাক্টকে বিক্রি করার জন্য তার পিছনে মার্কেটিং প্রচন্ড দরকার হয়। কেন সেই প্রোডাক্টটা মানুষে কিনবে সেটা মানুষকে বোঝাতে গিয়ে অনেক অ্যাড স্পেন্ডিং বা প্রমোশনের পিছনে খরচা হয়, এবং অনেক সময় নন প্রাইস কম্পিটিশন অফার করা হয়, যেমন কি আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, এগুলো কি, এগুলো হচ্ছে ওই দামের মধ্যে তোমাকে এক্সট্রা গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্রিতে দেওয়া যাতে করে লোকে অ্যাট্রাক্টেড হয়। তো এইগুলোকে বলে নন প্রাইস কম্পিটিশন। প্রাইস তোমাকে সেটাই দিতে হবে কিন্তু কম্বোর মধ্যে আমি এইটা ওইটা ইনক্লুড করছি। যেমন টুথপেস্টের ক্ষেত্রেও আগে ওই ছোট ছোট ডলস টাইপের জিনিস পাওয়া যেত, অনেক সময় সাবান টাবানের ক্ষেত্রে কুপন পাওয়া যায়, ক্যাশব্যাক অফার্স পাওয়া যায়। তো এইগুলো টাইপের জিনিসপত্র দেওয়া হয় যাতে করে লোকে সেই প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্টেড হয়। নেক্সট টাইপের মার্কেট স্ট্রাকচার হচ্ছে ডুওপলি, অর্থাৎ মনোপলিতে যেমন ছিল সিঙ্গেল সেলার, অমনি ডুওপলিতে নামটা থেকেই বুঝতে পারছো মিনিমাম দুজন মেজর সেলার্স হবে। তো এখানে নেচার অফ প্রোডাক্ট হোমোজিনিয়াসও হতে পারে, আবার ডিফারেন্সিয়েটেডও হতে পারে। যেমন ভিসা আর মাস্টার কার্ডের যদি আমরা তুলনা করি, দুজনেই কিন্তু পেমেন্ট গেটওয়ে অফার করে, অর্থাৎ সিমিলার টাইপের সার্ভিসেস ওরা অফার করে। তো এটা একটা এক্সাম্পল হোমোজিনিয়াস প্রোডাক্টের। অমনি জিও এবং এয়ারটেলও কিন্তু মোটামুটি সিমিলার প্রোডাক্টই ওরা অফার করে। টেলিকমের ক্ষেত্রে হ্যাঁ হতে পারে ওটিটি প্যাকেজ, কোন রিচার্জ প্ল্যানের সাথে কে কতগুলো দিচ্ছে সেটার উপরে কিছুটা ডিফারেন্সিয়েশন দেখতে পারা যায়। তেমনি কোকোকোলা আর পেপসি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, ওদের রেসিপিগুলো কিন্তু আলাদা, তবে মানুষে এগুলোকে একে অপরের সাবস্টিটিউট হিসাবে ভাবে।
তো ডুওপলিতে প্রোডাক্ট হোমোজিনিয়াসও হতে পারে, একই টাইপের প্রোডাক্টও হতে পারে, দুজনের মধ্যে একই টাইপের প্রোডাক্টই দুজনে বিক্রি করছে। আবার ডিফারেন্সিয়েটেডও হতে পারে যে একে অপরের সাথে কিছুটা প্রোডাক্ট, একে অপরের প্রোডাক্টগুলো একটু হলেও আলাদা। মোবিলিটি অফ প্রোডাক্ট ভেরি হাই, যে কোনো জায়গায় বিক্রি করা যেতে পারে, ফুল ফ্রিডম আছে, যেখানে ভালো দাম পাচ্ছে বা যেই দেশে হোক বা যেই রিজনে হোক ভালো দাম পাচ্ছে সেখানে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারে সেলাররা, যাতে সঠিক ডিমান্ডকে ওরা কেটার করতে পারে। নাম্বার 4 হচ্ছে প্রাইস মেকানিজম। এখানে সেলারের কিছুটা পার্শিয়াল কন্ট্রোল আছে, সে নিজের প্রাইসটা সেট করতে পারে। তবে যেহেতু এখানে দুজনেই কম্পিটিটর, একজনের প্রাইসের উপরে আরেকজনের প্রাইস কিন্তু নির্ভর করে। জিও যদি সার্টেন প্যাকেজে যদি তোমাকে রিচার্জ প্ল্যান দিচ্ছে, এয়ারটেলকেও কিন্তু সেই প্রাইস প্যাকেজেই তোমাকে দিতে হবে। হতে পারে জিও কিছু অন্য বেনিফিট দিচ্ছে, মেবি ওটিটি সাবস্ক্রিপশন দিচ্ছে, এয়ারটেল সেখানে অন্য কিছু বেনিফিট দিচ্ছে, মেবি ইন্টারনেটের জিবিটা একটু বেশি দিচ্ছে, কিন্তু খুব একটা ওরা কিন্তু নিজের ইচ্ছে মতো দাম দর সেট করতে পারে না, একে অপরকে ফলো করে করতে হয়। কারণ একজন যদি বেশি দাম সেট করে, অন্যদিকে পাবলিক ঝুঁকে যাবে, অন্যদিকে চলে যাবে। আচ্ছা, এন্ট্রি এবং এক্সিট ফ্রিডম কতটা আছে সেটা আমরা দেখিনি। তো এক্সিটের ক্ষেত্রে অফকোর্স ফ্রিডম আছে, যে কেউ দোকান বন্ধ করে বেরিয়ে যেতে পারে। তবে এন্ট্রি কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট। ডুওপলি যেহেতু দুটোই এখানে মেজর প্লেয়ার, অন্য প্লেয়ার এখানে এন্টার করা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হবে, কারণ প্রচণ্ড তোমার কম্পিটিশন থাকবে। ব্র্যান্ডিং অলরেডি যারা এস্টাবলিশড প্লেয়ার তারা ব্র্যান্ডিং করে রেখেছে, দুনিয়ার টেকনোলজি তারা পেটেন্ট নিয়ে রেখেছে, তাদের কাছে অনেক টাকা পয়সাও আছে ইনভেস্ট করার জন্য। তো নতুন সার্ভিস প্রোভাইডার, বিশেষ করে টেলিকম সেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা হার্ডলি দেখতে পাই। আচ্ছা, নলেজ বা ইনফরমেশনের ক্ষেত্রে সেটার অ্যাভেলেবিলিটি কিন্তু লো, অর্থাৎ কি টেকনোলজি ব্যবহার করছে বা কি রেসিপি ব্যবহার করছে সেটা কিন্তু কমন নলেজ হয় না, এগুলো তাদের ওই সিক্রেট রেসিপি। তো একে অপরের ডিওপলিতে আমরা যেটা দেখতে পারি, একে অপরের উপরে মিউচুয়াল ডিপেন্ডেন্স থাকে, একে অপরের প্রোডাক্টগুলোকে বা প্রাইসগুলোকে দুজনে ফলো করে। এবং হ্যাঁ, এই সমস্ত ইকোনমিতে বা এই সমস্ত মার্কেট স্ট্রাকচারে কার্টেলাইজেশনের একটা বিশাল ভয় থাকে। অর্থাৎ জিও আর এয়ারটেল যদি একে অপরের সাথে হাত মিলিয়ে নেয় এবং ওরা এটা বলে যে ওরা একসাথে ডিসিশন নিয়ে প্রাইস আর প্রোডাক্ট রেগুলেট করবে, তো সাধারণ মানুষের কিন্তু সেরকম কিছু করার থাকবে না। ওরা তখন যা ইচ্ছা, যেহেতু টেলিকম সেক্টরে ওদেরই মোটামুটি ডুওপলি চলে, তো লোককে তো মোবাইল ব্যবহার করতেই হবে, ইন্টারনেট ব্যবহার করতেই হবে। এবং জিও আর এয়ারটেল একে অপরের সাথে ধরো হাত মিলিয়ে নিয়েছে, তোরা যেই প্রোডাক্ট যত দামে বিক্রি করতে চায় সেটা তারা করতে পারে। নেক্সট মার্কেট স্ট্রাকচার হচ্ছে অলিগোপলি। এখানে কি বায়ার্স অ্যান্ড সেলার্স যদি আমরা দেখি, খুব কম সেলার এখানে আমরা দেখতে পারবো। মনোপলিতে একজন সেলার, ডুওপলিতে দুজন সেলার, অলিগোপলির ক্ষেত্রে দুজনের থেকে বেশি থাকতে হবে, 10 জনের থেকে কম থাকতে হবে। নেচার অফ প্রোডাক্ট এখানেও কিন্তু হোমোজিনিয়াস হতে পারে, অর্থাৎ সিমিলার টাইপের প্রোডাক্ট হতে পারে বা ডিফারেন্সিয়েটেড হতে পারে, একে অপরের থেকে একটু হলেও আলাদা হতে পারে। মোবিলিটি অফ প্রোডাক্ট ভেরি হাই, যেখানে তারা সঠিক দাম পাচ্ছে সেখানে গিয়ে তারা বিক্রি করতে পারবে। প্রাইস মেকানিজম এখানেও সেলারের অল্প স্বল্প কন্ট্রোল আছে, যেহেতু কিছু প্লেয়ার্সই এই সেক্টরে এক্সিস্ট করে। তবে আবারও একে অপরকে এখানে ফলো করা হয়। একজনের প্রোডাক্ট যদি অন্যজনের থেকে অতিরিক্ত বেশি দাম বা কোয়ালিটি যদি খুবই খারাপ, তাহলে কিন্তু চলবে না। এন্ট্রি আর এক্সিটের ক্ষেত্রে ফ্রিডম, এক্সিট তো অফকোর্স যে কেউ এক্সিট করতে পারে, কিন্তু এন্ট্রিটা কিন্তু ডিফিকাল্ট আছে, কারণ ওই আবারও হাই কম্পিটিশন, ব্র্যান্ডিং, পেটেন্ট, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যারা এক্সিস্টিং প্লেয়ার তাদের কাছে অনেকটাই বেশি আছে কম্পেয়ার টু যারা নিউ প্লেয়ার এখানে ঢুকতে পারবে। নিউ প্লেয়ার যদি খুব মোটা পুঁজি নিয়ে না ঢোকে, ওরা কিন্তু এই মার্কেটে ব্রেক থ্রু করতেই পারবে না। আর ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি বা নলেজও লো, ডুওপলির থেকে একটু বেশি বটে, তবে মনোপলির মতো অতটাও কম নয়। এখানেও আর কি মিউচুয়াল ডিপেন্ডেন্স অন ইচ আদার দেখা যায়, একে অপরের প্রোডাক্ট এবং প্রাইসিং এর উপরে অন্যদের প্রোডাক্ট এবং প্রাইসিং নির্ভর করে। এবং এখানেও কিন্তু এই কার্টেলাইজেশনের ভয় থাকে, অর্থাৎ যেহেতু কিছু প্লেয়ার্সই এক্সিস্ট করে, ওরা নিজেদের মধ্যে হাত যদি মিলিয়ে নেয়, একটা কার্টেল টাইপের, একটা গ্রুপ টাইপের যদি করে নেয়, ওরা কিন্তু ওই মার্কেটটাকে টোটালি কন্ট্রোল করতে পারবে, মানুষের সেখানে কিছু করার থাকবে না। তেমনটাই হয় যেগুলো ওপেক কান্ট্রিজ আছে, মানে অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ, মিডল ইস্টার্ন কান্ট্রিজ, যাদের ওখানে মেইনলি হচ্ছে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল পাওয়া যায়। ওদের এই অ্যাসোসিয়েশনটার নাম বা এক প্রকার কার্টেলের নাম হচ্ছে ওপেক, যেটার মেম্বার হচ্ছে সৌদি আরবিয়া, নাইজেরিয়া, কুয়েত, ইউএই, ইরান এবং ইরাক। এরা কিন্তু প্রায়ই একে অপরের সাথে চুক্তি করে বা একে অপরের সাথে এগ্রিমেন্ট করে পেট্রোলের প্রাইসটা কিন্তু এরা ডিসাইড করে। যখন ওরা দেখছে পেট্রোলের দাম প্রচন্ড পড়ে যাচ্ছে, ওরা সাপ্লাই ইচ্ছে করে কমিয়ে দেয়, যাতে করে প্রাইসটা শুট আপ হয়ে যায়। এবং আমরা অলরেডি এখন যেটা দেখতে পাচ্ছি, এদের দেশের বা ওই জায়গাটাতে যদি যুদ্ধফুদ্ধ লাগে, তাহলে ওরা অয়েলের সাপ্লাইটাকেও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আরও কিছু এক্সাম্পল অলিগোপলির, যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রিতে এই দুটো মেজর সিমেন্ট কোম্পানি চলে, আম্বুজা, আল্ট্রাটেক, তার সাথেও আরও 5-6 জন প্লেয়ার আছে এবং তারা মেইনলি সেম টাইপের প্রোডাক্টই ব্যবহার করে। অমনি টু হুইলার সেক্টরেও স্কুটি অনেকেই বিক্রি করে এবং মোটমাট
সেম টাইপের প্রোডাক্টই তারা বিক্রি করে থাকে। লাস্ট টাইপ অফ মার্কেট স্ট্রাকচার যেটা আমরা আলোচনা করব সেটাকে বলা হবে মনোপসনি। এটার এক্সাম্পল যেমন ব্রাহ্মোস মিসাইল বা S-400 যে মিসাইল ডিফেন্স টেকনোলজি রয়েছে। এখানে যেটা হয়, বায়ার্স অ্যান্ড সেলার্স এর মধ্যে বায়ার কিন্তু একজন, সেলার অনেকে হতে পারে, কিন্তু বায়ার কিন্তু একজনই থাকে। যেমন এই মিসাইলগুলোর বায়ার কে? অবভিয়াসলি কোনো দেশের সেন্ট্রাল গভর্নমেন্টই, এবং ইন্ডিয়াতে এগুলো ম্যানুফ্যাকচার হয় রাশিয়ার কোলাবোরেশনে। তো দুজনের সম্মতিতেই অন্য কাউকে বিক্রি করা হয়। ফর এক্সাম্পল, প্রবাবলি পাকিস্তানকে ব্রাহ্মোস মিসাইল বা S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিন্তু কোনোদিনও বিক্রি করাই হবে না, কারণ মেবি রাশিয়া আর ইন্ডিয়ার প্রবলেম আছে পাকিস্তানকে বিক্রি করতে, তো ওরা কোনোদিনও অ্যাপ্রুভাল দেবে না। তো প্রোডাক্ট এখানে হোমোজিনিয়াস হতে পারে, মানে সিমিলার টাইপের প্রোডাক্ট অনেকগুলো সেলার বিক্রি করছে, সিমিলার টাইপের মিসাইল হয়ে গেল, সিমিলার টাইপের ট্যাঙ্ক হয়ে গেল, অনেকজন বিক্রি করছে। আবার কিছুটা স্ট্যান্ডার্ডাইজডও থাকে, যেহেতু এখানে বায়ার একজন, তাই জন্য বায়ারের স্পেসিফিকেশন অনুযায়ী সেম টাইপের প্রোডাক্ট অনেকগুলো ফার্ম ম্যানুফ্যাকচার করছে, এটাও হতে পারে। মোবিলিটি অফ প্রোডাক্টের ক্ষেত্রে এখানে সেলারদের কিন্তু এতটা ফ্রিডম নেই। সেলাররা এমন টাইপের প্রোডাক্ট বিক্রি করে যেটা সাধারণ মানুষকে বিক্রি করা যায় না। ব্রাহ্মোস মিসাইল তো আর কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল কিনবে না, কিনলে কোনো গভর্নমেন্টই কিনবে। এবং আরও অনেক রকমের রেস্ট্রিকশন, যেমন নন স্টেট অ্যাক্টর, টেররিস্টদের কিন্তু এগুলো বিক্রি করা যাবে না, বা এনিমি কান্ট্রিজদের বিক্রি করা যাবে না, এরকম টাইপের রেস্ট্রিকশন কিন্তু বায়াররা লাগিয়ে দেয়, যার জন্য সেলারদের লিমিটেড অল্টারনেটিভ থাকে। প্রাইস মেকানিজম যদি আমরা দেখি, তাহলে বায়ার হ্যাজ স্ট্রং কন্ট্রোল ওভার প্রাইস। অলরাইট, বায়ার যেই দামে যেই জিনিসটা কিনতে চাইছে, যেহেতু সে একমাত্র বায়ার, সে ওটা ডিকটেট করতে পারে। বায়ারই এখানে কিন্তু প্রাইস মেকার। এন্ট্রি আর এক্সিটের যদি কথা বলি, তো সেলারদের ক্ষেত্রে এন্টার এবং এক্সিট করা অবভিয়াসলি পসিবল বটে, কিন্তু যেহেতু একজনই বায়ার আছে, এক্সিট হয়তো ইজিলি করতে পারবে, কিন্তু এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সেই বায়ারের অ্যাপ্রুভাল লাগবে। মানে গভর্নমেন্ট যদি কোনো মিসাইল কিনছে, সে কিন্তু যেই কোম্পানিটা সেই মিসাইলটা ম্যানুফ্যাকচার করছে তার ক্রেডেনশিয়াল ভেরিফাই করবে। গভর্নমেন্টের যদি পছন্দ হয় তাহলেই কিন্তু মিসাইল বানানোর কন্ট্রাক্টটা সেই কোম্পানিকে দেওয়া হবে। ইনফরমেশন আর নলেজের অ্যাভেলেবিলিটি, এটা খুবই ইমপারফেক্ট। মানে মিসাইল কিভাবে বানাতে হয়, কি টেকনোলজি ব্যবহার করা হয়, সেটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নয়, এবং বিশেষ করে বায়াররা এটা প্রচণ্ড রেগুলেট করে, এবং সেলারদের সাথে হাই বার্গেনিং পাওয়ার তাদের আছে। মার্কেট নলেজ এখানে সেলারের থেকে বেশি বায়ারের আছে, কারণ তারাই একমাত্র বায়ার। তো যেহেতু এখানে বায়ারের এক প্রকার মনোপলি আছে, সিঙ্গেল বায়ার আছে, বায়ার কিন্তু যে কোনো দামে, ইভেন অনেক সময় আনফেয়ার প্রাইসেও সে কিন্তু প্রোডাক্ট কিনতে পারে, কারণ যারা সেলার্স আছে তাদেরকে এই বায়ারের কাছে বিক্রি করা ছাড়া তাদের কোনো উপায় নেই। তো মনোপসনির এক কথায় এক্সাম্পল হচ্ছে ডিফেন্স সেক্টর। তো আশা করি আজকের আলোচনাটা তোমরা বুঝতে পারলে, কনসেপ্টগুলো ক্লিয়ার হলো এবং ইনফরমেশনগুলো তোমাদের মনে থাকবে। এবার দেখে নেওয়া যাক এই টপিক থেকে কেমন টাইপের কোয়েশ্চেন্স বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা হয়। ফার্স্ট কোয়েশ্চেন, আন্ডার মোনোপলিস্টিক কম্পিটিশন ফার্মস সেল। মোনোপলিস্টিক কম্পিটিশনের কথা বলেছে, যেখানে ফার্মসরা কি টাইপের প্রোডাক্ট বিক্রি করে সেটা জিজ্ঞেস করা হয়েছে। এটা এসএসসি সিজিএল 2018 এর কোয়েশ্চেন। পজ করে উত্তর করার চেষ্টা করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর ভেবেছো বা লিখেছো বি ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। কমেন্ট সেকশনে অবশ্যই নিজেদের উত্তরটা লিখবে, সঠিক হলে আমি সেটা লাইক করব। কোয়েশ্চেন 2, হুইচ মার্কেট স্ট্রাকচার ইজ ক্যারেক্টারাইজড বাই আ সিঙ্গেল সেলার। আরআরবি এনটিপিসি 2019 এর এটা প্রশ্ন। কেমন টাইপের মার্কেট স্ট্রাকচারে একজনই সেলার থাকে? পজ করে উত্তর করার চেষ্টা করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো সি মোনোপলি। কোয়েশ্চেন 3, ইন আ পারফেক্ট কম্পিটিশন আ ফার্ম ইজ। ইউপিএসসি সিডিএস 2017 এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল। অপশনগুলো পড়ে নাও এবং পজ করে উত্তর করার চেষ্টা করো। তো পারফেক্ট কম্পিটিশনে সেলাররা হচ্ছে প্রাইস টেকার হয়। কোয়েশ্চেন 4, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন মেইনলি কোথায় পাওয়া যায়? WBCS প্রিলিমস 2021 এ এটা জিজ্ঞেস করেছিল। পজ করে উত্তর করার চেষ্টা করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো সি মনোপলিস্টিক কম্পিটিশনে। মনোপলিস্টিক কম্পিটিশনে আমরা দেখেছিলাম ওই রাজুদার পকেট পরোটা বা ডলি চায়ওয়ালা, খেয়াল রাখো ওরা নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য ইউনিক রেসিপি বা নিজেদেরকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করে। যেমন ডলি চায়ওয়ালা ওই চা বানানোর কিছু ইউনিক টেকনিক আছে, সেইভাবে করে ও নিজের চাটাকে একটা আলাদা মান দেওয়ার চেষ্টা করে। সেম গোজ ফর রাজুদাও পকেট পরোটা বিক্রি করার জন্য আনলিমিটেড তরকারি অফার করে। লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফিচার অফ আ পারফেক্ট কম্পিটিশন। ইউপিএসসির কোয়েশ্চেন এটা। পজ করে উত্তর করার চেষ্টা করো। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো ফ্রি এন্ট্রি এবং এক্সিট। পারফেক্ট কম্পিটিশনে ফ্রি এন্ট্রি এবং এক্সিট যে কেউ ঢুকতে পারে, যে কেউ বেরোতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যেই প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করলাম সেগুলো কমেন্ট সেকশনে আমাকে লিখে অবশ্যই জানাবে। কমেন্টে তোমরা নিজেদের মূল্যবান ফিডব্যাক অবশ্যই ছাড়বে,
এবং এটাও লিখে জানাতে পারো যে নেক্সট কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো। আমি এরকমই শর্ট এবং সিম্পল ভিডিও এনে তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার করব সহজ বাংলায়। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।